সমাজ বদলে দেওয়ার ভূমিকায় অবতীর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমান গতানুগতিক রাজনীতির বাইরে সরকার প্রধানের বিভিন্ন পদক্ষেপ ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। সরকারি বরাদ্দে এলাকা প্রীতির অভিযোগ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বিরুদ্ধে। ৮টি প্রকল্পের ৭টি দিয়েছেন বাড়ির আশেপাশে। বাবার প্রতিষ্ঠান পেয়েছে কাবিখার ১২ টন শস্য। জার্মানির তৈরি G3 রাইফেল অবাধে মিলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। উৎস কিংবা পাচারের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। ২ দফায় প্রশাসক বসিয়েও নির্বাচিত নেতৃত্ব পায়নি এফবিসিসিআই। সাবেক নেতারা বলছেন, নেতৃত্ব শূন্যতার মাশুল গুনছেন দেশের ব্যবসায়ীরা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ভারত। মোদির বাসভবনের সামনে থেকে আটক রাহুল প্রিয়াঙ্কাকে ২.৫ ঘন্টা পর ছাড়ল পুলিশ। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি সাদিয়া জাহান মিম। একদিকে সাদামাটা চলন বলন, অন্যদিকে ভিশনারি চিন্তা, সব মিলিয়ে সরকার প্রধানের চেয়েও সমাজ বদলে দেওয়ার ভূমিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, গতানুগতিক রাজনীতির বাইরে সরকার প্রধানের বিভিন্ন পদক্ষেপ খুবই ইতিবাচক, বিশেষ করে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধে এবং জলবায়ুর অভিঘাত মোকাবেলায় তার পরিকল্পনা প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর এসব বার্তা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করেন তারা। রাজনীতির নির্মম বাস্তবতা আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। নির্বাচনের পর সংসদে কিংবা জনসম্মুখে তার বক্তব্য ও কর্মকাণ্ডে উঠে আসছে পরিবর্তনের নানা বার্তা। নীতি, জবাবদিহিতা এবং সমাজ পরিবর্তনের বিভিন্ন ইস্যুতে তিনি বারবার তুলে ধরছেন সরকারের অবস্থান। কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। অর্থনীতি ও উন্নয়নের পাশাপাশি ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের বিষয়েও অনেক বেশি সোচ্চার প্রধানমন্ত্রী। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমাদের এই ছোটবেলার যে ছড়া বা কবিতা, যেই মূল্যবোধ, সেই মূল্যবোধ আমাদেরকে এই সংসদকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, প্লাস্টিক ব্যাগ, পলিথিন ব্যাগ কিংবা বোতল যেখানে যেতেই থাকুক না কেন, সেটি যাতে আমরা মানুষকে সেই সচেতনতা দিতে পারি, সেটি যাতে যেখানে সেখানে ফেলা না হয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতিও প্রতিনিয়ত তার বক্তব্য জোরে। সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে। এইসব বক্তব্যের প্রতিক্রিয়ায় বিশ্লেষকরা বলছেন, সরকার পরিচালনার গণ্ডি ছাড়িয়ে সমাজ সংস্কারকের ভূমিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি না, মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে, মানে শ্রেষ্ঠতম জাতি হিসাবে পরিচিত করতে হবে, সেটা তার উদ্দেশ্য। উনি নিজেই বলেছেন, আমার বাসায় গিয়ে অনেক টিস্যু আমি ফেলতে হয়, রাস্তায় ফেলি না। এটা কিন্তু এক ধরনের এখানে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরাও। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা উনি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, এটা কিন্তু প্রতিদিন, যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সপ্তাহে একদিন, আমি মনে করি প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকে সপ্তাহে একদিন প্রকৃতির কাছে নিয়ে যাওয়া উচিত। তারা একটা নদীর পাশে গিয়ে বসবে, নদীটা দেখবে, নদীর ইকোসিস্টেম দেখবে, বনের ভিতরে তাকে বনের নিয়ে যাওয়া, গার্ডেনগুলোতে নিয়ে যাওয়া উচিত, গাছ চেনানো উচিত। গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে সামাজিক দায়বদ্ধতা, জবাবদিহিতা এবং মূল্যবোধের প্রশ্নে তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টা দেশের সর্বত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব সবাইকেই নিতে হবে বলে মত বিশ্লেষকদের। প্রতিটি মানুষ যদি ওনার এই অ্যাপ্রোচটাকে আমরা ধারণ করি, তাহলে কিন্তু সমাজ পরিবর্তন হবে। এবং এই যে পাঠ্যপুস্তকে যদি আমি ইথিক্স, মোরালিটি এগুলোকে যদি সন্নিবিষ্ট করি, আমি যদি এখানে পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে নেই, তাহলে কিন্তু ক্লাসেই এটা শেখানো হবে। ওনার যে চিন্তা, যে প্ল্যানটা, সেই প্ল্যানটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে মানে শুধুমাত্র টপ থেকে হবে না, টপ থেকে বটমে নামতে হবে, সবাইকে একভাবে কাজ করতে হবে। অর্থনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ, পরিবেশ সুরক্ষা এবং জবাবদিহিতার প্রশ্নে প্রধানমন্ত্রীর এমন বার্তা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জও দেখছেন বিশ্লেষকরা।
আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি বরাদ্দ বিতরণে এলাকা প্রীতির অভিযোগ উঠেছে সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের বিরুদ্ধে। টিআর, কাবিখা ও কাবিটার 8টি প্রকল্পের 7টি দিয়েছেন বাড়ির আশেপাশে। প্রধান শিক্ষক বাবার প্রতিষ্ঠান পেয়েছে কাবিখার 12 টন শস্য। পাড়ার মসজিদ, কবরস্থান, ঈদগাহ ও রাস্তার কাজের জন্য বরাদ্দ দিয়েছেন 10 লাখ টাকার প্রকল্প। এ নিয়ে নুসরাতের দাবি, এসবের কিছুই দেখেন না তিনি, খোঁজ নিতে হবে ব্যক্তিগত সহকারীর কাছে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এনসিপির প্রতিনিধিত্ব করছেন কুষ্টিয়ার নুসরাত তাবাসসুম। চলতি অর্থবছরে তিনি টিআর, কাবিখা ও কাবিটার 8টি প্রকল্পে বরাদ্দ পেয়েছেন 12 লাখ নগদ টাকা ও 12 মেট্রিক টন খাদ্যশস্য, যার 7টি বিতরণ করেছেন নিজ গ্রামে। খাদ্যশস্যের সবটুকু বরাদ্দ দিয়েছেন বাগওয়ান KCVN মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তার বাবা আব্দুল হালিম টম। এমপির নিজ গ্রাম বাগওয়ান মধ্যপাড়া জামে মসজিদের নামে 3,60,000 এবং ঈদগাহের মাটি ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 2 লাখ টাকা। কবরস্থান, ঈদগাহ বা ছোটোখাটো যে সমস্ত রাস্তাগুলো ইতিপূর্বেই উনি এই সমস্ত কথাগুলো আমাদের বলেছিলেন, ওয়াদা করেছিলেন, এগুলো আস্তে আস্তে গেলে বাস্তবায়ন হচ্ছে। এমপি তাবাসসুমের বাড়ির সামনে থেকে এই হেয়ারিং সড়ক গেছে এলাকার কবরস্থানের দিকে। রাস্তাটির উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া হয়েছে 1,20,000 টাকা। মূল সড়কের কাজ না করে নির্মাণ হয়েছে কবরস্থানের অভ্যন্তরীণ রাস্তা। রাস্তাটা হয়েছে, আরো কাজ আছে, হয়তো ওগুলো শুরু হয়নি এখনো। আমাদের যে মহিলা এমপি যে নুসরাত তাবাসসুম, ওনার মাধ্যমে কাজটা এসছে, ওনার আব্বার হাত দিয়ে কাজটা হয়েছে। যদিও এমপির বাবা বলছেন, স্কুলের শিক্ষক ও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রথমবারের সব প্রকল্প এলাকার উন্নয়নে দিয়েছেন, এখানে কোনো উদ্দেশ্য নেই। মেয়ে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে নিজ স্কুল এবং শিক্ষকদের কথা রাখার জন্য এখানে সহ দৌলতপুরে বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগানোর জন্য দিয়েছেন। যদিও এমপি বলছেন তিনি এসব দেখেন না, যোগাযোগ করতে বললেন তার ব্যক্তিগত সহকারীর সাথে। আমি দৌলতপুরেই দিয়েছি, মনে হয় কিছু জিআরের টাকা বা চাল, আমার ঠিক খেয়াল নেই, সেটা মনে হয় শুধু সদরে দেওয়া হয়েছে। আমার পিএর সাথে যোগাযোগ করেন, মানে আমি এগুলো অতটা দেখি না, তো খোঁজ খবর অতটা রাখি না। সচেতন নাগরিকরা বলছেন এমপিদের অর্থ বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা হওয়া প্রয়োজন। সংরক্ষিত আসনে এমপি যারা হয়েছেন, ওনারা তো নিজের একটি আসনের জন্য না, পর 3টে আসনের জন্য ওরা নির্বাচিত হয়েছেন। নিজের এলাকা বা বাড়ির আশেপাশেই সব টাকাগুলো, বরাদ্দগুলো খরচ করেন, এটা তো খুবই দুঃখজনক। এই বিষয়গুলো সরকারের পক্ষ থেকেও একটা নীতিমালা থাকা দরকার। গ্রামের বাইরে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ফজলুল হক গার্লস ডিগ্রি কলেজের নামে 2 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এমপি। ডিবিসি নিউজ ডেস্ক। 2 দফায় প্রশাসক বসিয়েও নির্বাচিত নেতৃত্ব পায়নি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। দ্বিতীয় দফার প্রশাসকেরও মেয়াদ ফুরিয়েছে 15 দিন আগে। তারপর থেকে একেবারেই অভিভাবকহীন সংগঠনটি। সাবেক নেতারা বলছেন, এই নেতৃত্ব শূন্যতার মাসুল গুনছেন দেশের ব্যবসায়ীরাই। তাই সরকারি কর্মকর্তার বদলে বেসরকারি খাত থেকে প্রশাসক নিয়োগ দিয়ে দ্রুত নির্বাচনের দাবি তুলেছেন সাধারণ সদস্যরা। 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ে FBCCI-তেও। নেতৃত্বের পদত্যাগ দাবিতে সরব হয় সদস্যদের একাংশ। শেষ পর্যন্ত সভাপতির পদ ছাড়েন মাহবুবুল আলম। 11 সেপ্টেম্বর বাতিল হয় পুরো পর্ষদ। দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে প্রশাসক হন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান। ফুল দিয়ে আমাকে বরণ করার দরকার নেই, আমি যখন চলে যাব, যদি সফলভাবে কাজটা করতে পারি, তখন আমাকে ফুল দিয়ে বিদায় করে দেন। কিন্তু 1 বছরেও নির্বাচন দিতে পারেননি তিনি। 1.5 মাস পদ শূন্য থাকার পর 2025 সালের নভেম্বরে দায়িত্ব পান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। বেঁধে দেয়া 4 মাসের জায়গায় 6 মাস পার হলেও খবর নেই ভোটের। 15 দিন আগে ফুরিয়েছে তারও মেয়াদ। আগে তো আমরা অনেক সময় বিসিএসে গেছি, যাওয়ার পরে ডাইরেক্টররা ছিল, যারাই ছিল, তাদের কাছে আমাদের সমস্যাগুলো তাদের কাছে আমরা বলতে পারছি। একটু আগে গেটের সামনে দিয়ে আসলাম, কেউই নাই। আমাদের যে দুঃখ বেদনার কথাগুলো আমরা কার কাছে বলবো? বারবার প্রশাসক বদল হলেও ভোটের মুখ দেখেনি সংগঠনটি। তাই একজন ব্যবসায়ীকে প্রশাসক করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি উঠেছে। এতে অনেক সমস্যা তৈরি হচ্ছে অলরেডি। এই ক্ষেত্রে আমাদের FBCCI কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, বিভিন্ন খরচাদিও কিন্তু বন্ধ আছে। এটাও সরকারের দিকে মানে সুদৃষ্টি বিবেচনা আনার ব্যবস্থা চাচ্ছি আমরা, যেভাবে হোক নতুন একটা প্রশাসক ব্যবসায়ীদের মধ্য থেকে দিয়ে যেন FBCCI একজন প্রাণবন্ত করে এবং নতুন নির্বাচনটা যেন দেয়।
সাবেক নেতাদের শঙ্কা, দ্রুত নির্বাচন না হলে মুখ থুবড়ে পড়বে সংগঠনটি, অপূরণীয় ক্ষতির মুখে পড়বে ব্যবসা বাণিজ্য। আমরা তো অ্যাকচুয়ালি মার্কেট ইকোনমিতে বা এখন যে ক্রাইসিস গুলা ওনারা তো এটা ফিল করতে পারছে না, না প্রশাসনিক কিভাবে চালাবে এটা ওনারা জানে, আর আমরা ব্যবসায়ীরা জানি যে আমাদের কি সমস্যা। কারণ এখন ক্ষুদ্র মাঝারি শিল্পে বা ব্যবসা বাণিজ্যে একটা কিন্তু আসলে একটা অস্থিরতা চলছে। সুষ্ঠু নির্বাচন আর ব্যবসা বাণিজ্যের স্বার্থে সরকারের উচ্চ মহলের সরাসরি নজরদারি চান এফবিসিসিআই সদস্যরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দাঁড়িয়ে আছে প্রায় 100 কোটি টাকায় নির্মিত আধুনিক ভবন, মিলেছে অনুমোদনও, কিন্তু সেবা চালুর ব্যাপারে দীর্ঘসূত্রিতা কাটছে না শিগগিরই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ার আগে চালু হচ্ছে না সিলেটের 250 শয্যার জেলা হাসপাতাল। 2019 সালের জানুয়ারিতে সিলেটের চৌহাট্টায় প্রায় 6.98 একর জায়গায় নির্মাণ কাজ শুরু হয় 250 শয্যার এই জেলা হাসপাতাল। 2023 সালে শেষ হওয়া 8 তলা ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 85 কোটি টাকা। পরিকল্পনা ছিল জেলার সাধারণ রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত, বিশেষায়িত সেবার সুযোগ তৈরি করা এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর রোগীর চাপ কমানো। এরপর হস্তান্তর জটিলতায় কেটে গেছে প্রায় 3 বছর, চালু করা যায়নি স্বাস্থ্যসেবা। সম্প্রতি 8 তলা ভবনটি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশেষায়িত হাসপাতাল হিসেবে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গণপূর্ত বিভাগ বলছে ভবন হস্তান্তরে প্রতিবন্ধকতা নেই, শিগগিরই চালু হবে হাসপাতালটি। আমাদের এন্ডের কাজ সকল কিছুই শেষ, ফার্নিচারের ডিসিশনও আসছে পরে, এই কারণে এটা প্রকিউরমেন্টও দেরি হচ্ছে। আগামী 2-2.5 মাসের মধ্যেই ফার্নিচার ফুল হসপিটালের সকল যা যা প্রয়োজন সকল ফার্নিচার চলে আসবে। তবে হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়া স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে রূপান্তর সম্ভব নয়। তবে দ্রুত চালুর জন্য কিছু চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটা অক্সিজেন প্ল্যান্ট নাই এখনও, এটা করতে হবে। তারপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট লাগবে, স্টেরিলাইজ, বিভিন্ন টেকনিক্যাল বিষয় আছে। তারপর মনে করেন এটা একটা শহরের মধ্যে অবস্থিত, একটা সিকিউরড পেরিমিটার লাগবে। আপনি জানেন তো বাস্তবতা, মানে এখন ওখানে সেভাবে এই জিনিসগুলো নাই। আমরা তো জাস্ট জিনিসটা হাতে পেলাম, এখন আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছি, মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করে আবার আমি টাইম ফ্রেমটা দিতে পারতেছি না, তবে আমার তরফ থেকে আন্তরিকভাবে আমি চেষ্টা করব যে দ্রুততার সাথে আমি চালু করতে পারি। পরিকল্পনাহীন ভবন নির্মাণ আর জনবল সংকটে দেশের অনেক হাসপাতাল এখনও ব্যবহার উপযোগী নয় বলে জানান বাণিজ্যমন্ত্রী। যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেটা রিটার্নটা তুলে আনা, এটার জন্য ইনশাল্লাহ আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করব এবং যেখানে যেখানে জনবল প্রয়োজন এই 2টা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব, যাতে আশু কিছু নিয়ে আসতে পারি এবং নিয়ার টার্মে বাদবাকিগুলি ফুলফিল করতে পারি। এমন বাস্তবতায় দ্রুত হাসপাতালটি চালু হলে এ অঞ্চলের স্বাস্থ্য সেবায় আসবে আমূল পরিবর্তন, বলছেন সংশ্লিষ্টরা। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। শিল্পায়নের জোয়ারে জাহাজ ভাঙা শিল্পে অর্থনৈতিক সমৃদ্ধি আসলেও চট্টগ্রামের সীতাকুণ্ডে এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ দূষণ। জাহাজ ভাঙা শিল্প থেকে বের হওয়া পারলাইট পাউডার উন্মুক্তভাবে পরিবহন ও সংরক্ষণের ফলে তা ছড়িয়ে পড়ছে বাতাস, কৃষি জমি এবং জলাশয়ে। ফসলি জমি হারাচ্ছে উর্বরতা। শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্তরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। সীতাকুণ্ডের ভাটিয়ারি, সোনাইছড়ি, কুমিরা ও বাঁশবাড়িয়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন জাহাজ ভাঙা শিল্পের পারলাইট পাউডারের আস্তরণ। জাহাজ থেকে খালাস ও পরিবহনের সময় কোনো ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নেয়ায় এই সূক্ষ্ম পাউডার বাতাসে মিশে ছড়িয়ে পড়ছে পরিবেশে। শুষ্ক মৌসুমে বাতাসে ভেসে এই পাউডার ঢুকছে মানব শরীরে। এর ফলে চোখ জ্বালাপোড়া, কাশি, অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগছেন স্থানীয়রা। বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। শুধু তাই নয়, এই পাউডার বর্ষায় মিশছে খাল, বিল, নদী ও সাগরে। ফলে ধ্বংস হচ্ছে জলাশয়ের বাস্তুসংস্থান, নষ্ট হচ্ছে জমির উর্বরতা। এমন ভাবে আমাদের এলাকায় এগুলা আনতেছে, ওনারা পরিবেশের নিয়ম নীতি কিছু মানতেছে না। পাউডার গুলোর কারণে আমাদের এখানে প্রথমত হচ্ছে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর শ্বাসকষ্টজনিত সমস্যা তো হচ্ছেই আমাদের। ইদানিং দেখা যাচ্ছে বাচ্চাদের চুলকানি,
এবং এই আপনার শ্বাস প্রশ্বাসের যেটা সমস্যা দেখা যাচ্ছে এখানে খুবই এটা প্রভাব বিস্তার করে ফেলছে এলাকার মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন পারলাইট একটি আগ্নেয় শিলাজাত খনিজ যা তাপ নিরোধক ও নির্মাণ কাজে ব্যবহৃত হয়। মানব স্বাস্থ্যে ও পরিবেশে রয়েছে এর বিরূপ প্রভাব। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানব দেহের মধ্যে ঢুকে ধুলাবালি যেমন জীবাণু বহন করে, এগুলোর মাধ্যমে জীবাণু বহন করে ফুসফুসের ইনফেকশনের মতো সংক্রমণের মতো বিষয় ঘটানোর সম্ভাবনা থাকে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর অথবা ওই মাটি বা জলবায়ুর জন্য কতটুকু ক্ষতিকর, এবং আমরা দ্রুতই এই বিষয়টি পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত পারলাইট পাউডারের উন্মুক্ত সংরক্ষণ ও পরিবহন বন্ধ করে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটি প্রত্যাশা সীতাকুণ্ডবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নে এক যুগ ধরে মারাত্মক দূষণে কুমিল্লার গুঙ্গাইজুড়ি খাল। স্বাভাবিক প্রবাহ হারিয়ে খালটিতে প্রবাহিত হচ্ছে দুর্গন্ধযুক্ত কালো কুচকুচে বিষাক্ত পানি। এতে বিপাকে দক্ষিণ কুমিল্লার হাজার হাজার কৃষক সহ সাধারণ মানুষ। ধ্বংস হচ্ছে খালের জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য। বর্জ্যযুক্ত বিষাক্ত পানির উৎস নিয়ে চলছে পরস্পর বিরোধী দোষারোপ। কুমিল্লা সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ গুঙ্গাইজুড়ি খাল। জেলার ভারতীয় সীমান্তবর্তী কটক বাজার এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীরপাড় এলাকা পর্যন্ত খালটি বিস্তৃত। একসময় গুঙ্গাইজুড়ি খালকে বলা হতো দক্ষিণ কুমিল্লার লাখো মানুষের পানির উৎস। কুমিল্লার পূর্ব দক্ষিণাঞ্চলে সেচ ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জলাধারটির। স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা ইপিজেড স্থাপিত দেশি বিদেশি ৪৮টি কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে খালের পানি। চরম ভোগান্তিতে ৪ উপজেলার মানুষ। ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। এই পানি একদম এসিড, অন্য যদি একটা মেশিন লাগে হানি ফালাই হেন একদম জ্বললিয়া, এরপর আপনি করেন দানটা একদম শুইয়া যায়। যদি আরো ২-৫ বছর এভাবে পানি প্রবাহিত হইতে থাকে তাহলে এই খালের দুই পারের আসলে অনেক বসতি ঘর বাড়ি আছে, কেউ বসবাস করার মতো কোনো অবস্থায় থাকবে না। এখানকার অক্সিজেন, বাতাস সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আমরা বিভিন্ন এই রোগের আক্রান্ত। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, তারা কিভাবে এই ক্লাসে বসে থাকে এই দুর্গন্ধের মধ্যে। ইপিজেডের যে বিষাক্ত পানিগুলো বা কেমিক্যালগুলো, এগুলো কিন্তু একটি প্লান্টের মাধ্যমে এগুলাকে রিসাইক্লিং করে এগুলাকে কিন্তু পরিশোধিত করেই কিন্তু এগুলাকে ডেলিভারি দেওয়ার কথা। তো ইপিজেড তা না করে এটা যেভাবে আসছে কেমিক্যালযুক্ত পানিগুলোই তারা ছেড়ে দিচ্ছে। তো তারা যে এই কাজটা করছে এই কারণেই কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে, এবং এই পানি যত দূর যাচ্ছে ততটুকুই কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, খাল দূষণের উৎস নিয়ে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। খালটি দূষণমুক্ত করে আগের অবস্থায় ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানান পরিবেশ মন্ত্রী। একটা পরিবেশ অভিযান নিয়োগ করব, যেন সে প্রতিদিন সকাল থেকে পুরো রাত চেক করতে পারে। আর যদি সিটি কর্পোরেশন থেকে যদি হয় তাহলে সেটাকে নির্ধারিত করে আমি সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে তার সাথে কথা বলবো, বর্জ্য ব্যবস্থাপনা বলেন সেটার জন্য ইমিডিয়েটলি উন্নত করে, সেজন্য আমি এলজিইডির সাথে কথা বলবো। গুঙ্গাইজুড়ি খাল দক্ষিণ কুমিল্লার প্রাণ। জলাধারটি রক্ষা করা এখন দক্ষিণ কুমিল্লার লাখো মানুষের প্রাণের দাবি। ডিবিসি নিউজ ডেস্ক। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা হামলা চালিয়েছে ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এর মাঝেই ইরানের পিক্যাক্স মাউন্টেনের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধ কৌশল নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে খোদ মার্কিন সিনেটেই। তোপের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে লোহিত সাগরে সৌদি আরবের ওপর নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে এই সামরিক উত্তেজনার মাঝেই নতুন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পিক্যাক্স মাউন্টেনের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের জবাবে ইরান কোণঠাসা হয়ে পড়েছে। তারা এখন আলোচনার জন্য মরিয়া। ইরান মরিয়া হয়ে আমাদের সাথে বৈঠকে বসতে চাইছে, কিন্তু আমরা এখনই আগ্রহী নই। তাদের সঠিক আলোচনার জন্য প্রস্তুত হতে হবে। শীঘ্রই আমরা এই এলাকায় ব্যাপক হামলা চালাতে যাচ্ছি।
তবে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশল নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে মার্কিন অন্দরমহলে। সিনেট কমিটিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চেপে ধরেন ডেমোক্রেটরা। যুদ্ধের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, তাই হেগসেথকে সরাসরি ব্যর্থ বলেন সিনেট গ্যারি পিটার্স। আপনার কোনো দীর্ঘমেয়াদী জেতার পরিকল্পনা নেই। আপনি আমাদের সেনা সদস্যদের বিপদে ফেলেছেন। নেতৃত্বের জায়গায় আপনি সম্পূর্ণ ব্যর্থ। সংঘাত থামাতে কাজ করছে কূটনৈতিক মহলও। পাকিস্তানে গেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট ওয়াশিংটনে গেছেন। ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন তিনি। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।